আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। তো এতক্ষণ আপনারা ব্যানার এবং হেডলাইনে যেটা দেখলেন তা নিয়ে হয়তো আপনারা চিন্তিত হয়ে গেছেন যে ঘটনা কি। এই এক হেডলাইনের ভিতরে আপনারা যে যেভাবে পারেন সেভাবেই নিতে পারেন, এটা আপনাদের স্বাধীনতা। তবে আমার কাছে মনে হয় যে ওবায়দুল কাদেরকে নিয়ে গত 2 দিন যাবত যেই কথাবার্তা, কন্টেন্ট এবং বিভিন্ন জনে বিভিন্ন কিছু বলছেন, তা নিয়ে কিছু কথা মনে হয় আমারও বলা উচিত। কারণ আমি একটা ঘটনার চরম সাক্ষী, যেটা আমার জীবনে এখন যে বয়স, হয়তো আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ভুলবো না, এমন একটা ঘটনার সাক্ষী। এটা আপনাদের শেয়ার করব, যদি আমি ওখানে কারণ নাম উল্লেখ করব না। সর্বপ্রথম কথা হচ্ছে যে আমাদের মহামান্য সেক্রেটারি আওয়ামী লীগের মতো একটা বিশাল সংগঠনের সেক্রেটারি ওবায়দুল কাদের, উনি যেভাবে আপনার 7ই জুনের আওয়ামী লীগের সবাই অনলাইনে সবাই দেখছিলেন, এসব লক্ষ কোটি জনগণ দেখছিলেন এবং আরো লক্ষ কোটি জনগণ এখনো দেখবেন, দেখছেন। বিচার বিশ্লেষণ চলছে, কোন নেতা কি বলেছে এগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। সেইখানে আমাদের স্যারের কথা ছিল যে নেত্রীর কাছে উনি একরকম প্রশ্নবাণ ছুড়ে দিয়েছেন বা নেত্রীকে ছোট করে দেখার মতন বলেছেন যে মানে চুপ্পু এবং সেনাপ্রধানকে বানানো ঠিক হয় নাই। ওনার একরকম কথা যে নেত্রী কারো কথা শুনেন নাই, কেউ কিছু বলেন নাই। কারণ আমার কিছু প্রশ্ন আছে। আমার প্রশ্নটা হচ্ছে যে, কাদের কাকা, আপনি এই কথাটা তো এখন বললেন, সেই দিন কেন বললেন না যেই দিন আপনার এই চুপ্পুকে রাষ্ট্রপতি বানানো হয় বা আপনার সেনাপ্রধানকে সেনাপ্রধান বানানো, সেদিন তো আপনার মুখে ফুলঝুরি ছুটছিল। সেদিন কেন আপনার যখন সিদ্ধান্ত হয় সেদিন কেন আপনি বলেন নাই যে এদের বানাইলে আমি পদত্যাগ করব? এই সৎসাহসটা আপনার ছিল না কেন? কেন সেদিন আপনার বলেন নাই? সেইটা যদি নেত্রীর ভুল হয়ে থাকে, তাহলে কিছু ভুল আমি আপনাকে একটু দেখাই দিই। যে নেত্রীর সবচেয়ে বড় ভুল হয়েছিল কি জানেন? এত বড় একটা সংগঠনে তিনবারের সেক্রেটারি রাখা, আপনি ওবায়দুল কাদেরকে তিনবারের সেক্রেটারি রাখা। আপনার মনে পড়ে 10-11 সালে আপনি যখন সংসদ সদস্য ছিলেন, মন্ত্রী করা হয়নি, তখন আপনি সে কি আওয়ামী বিরোধী কথাবার্তা সংসদে? যদি আমার কথা অবিশ্বাস হয়, যারা শুনছেন আমার কথা যদি অবিশ্বাস হয়, সেই সময়কার বেশ কিছু ভিডিও ফুটেজ এখনো আছে অনলাইনে, এগুলো একটু শুনে দেখতে পারেন। যেই আপনাকে মন্ত্রী করে দেওয়া হলো, ক্যাবিনেট মন্ত্রী, সেই দিন থেকে আপনি আবার চুপ। তার মানে আপনি তখন একটা প্রেশার ক্রিয়েট করছিলেন সংসদে দাঁড়াইয়া, যে আপনাকে কেন মন্ত্রী করা হচ্ছে না, আপনি এত বড় একজন হেডম জাহাজের কচ্ছপ সেক্রেটারি সাহেব, ঠিক না স্যার? স্যার, আপনাকে মনে পড়ে 111-এর সরকারের সময় আপনাকে যখন সেনাবাহিনী হেফাজতে নেয়, তখন আপনি বলেছিলেন যে নেত্রী নির্দেশে এই করেছেন সেই করেছেন। আমি কথাগুলো উল্লেখ করতে চাই না কি কি বলেছিলেন আপনি, সেগুলো এখন আপনারা চাইলে যে কেউ, যে কোনো পাবলিক আপনারা চাইলে ভিডিও দেখতে পারেন, ভিডিওতে আছে সেদিন আপনি কি কি বলেছিলেন। কিন্তু সেই দিন আপনাদের মতন এই সমস্ত নেতাদেরকে বাঁচাতে আমাদের নেত্রী কি বলেছিলেন জানেন? যে হ্যাঁ, আমি নির্দেশ দিয়েছি যে তোমাদেরকে যাই বলবে সব আমার ঘাড়ের উপর দোষ দিও। সেদিন নেত্রীর এটা মহানুভবতা ছিল যে আপনাদের মতো নেতাদেরকে বাঁচানোর জন্য নেত্রী নিজের কাঁধে নিয়ে নিয়েছিলেন, যাতে জনরোষের শিকার না হন, আমাদের শিকারে না পড়েন আপনারা। কারণ আপনার তো ইতিহাস মনে আছে যে আমরা যারা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, তারা আপনাদেরকে দিগম্বর করে দিতে 2 সেকেন্ড দেরি হবে না আমাদের। মনে আছে না? আপনার চেয়ে অনেক বড় শক্তিশালী নেতা ছিলেন মোস্তফা মহসিন মন্টু, কি হয়েছে দেখেছেন তো? ডাক্তার কামাল হোসেন, কি হয়েছে দেখেছেন? এটা আরো অনেক নেতার নাম বলতে পারবো স্যার, তাদের কি হয়েছে স্যার? স্যার, এই দলটার যদি ক্ষতি সবচেয়ে বেশি করে থাকে সেটা হচ্ছে আপনি করেছেন। এই দলের চোর, বাটপার, গুন্ডা, বদমাশ, আপনি যারাই বলেন, তারা জানা ক্ষতি করছে, তার চেয়ে বেশি ক্ষতি আপনি করছেন। মনে আছে আপনার সে বক্তব্যটা স্যার, যে আপনি কি বলেছিলেন? যে জামাত বিএনপির ঘরের লোকজন কেন ছাত্রলীগ করতে পারবে না, জামাত বিএনপির সন্তানরা ছাত্রলীগ করতে পারবে। সেদিনই আপনি দলের 12:30 না, শুধু ওই যে আমাদের কুকুর হাদি আছে না, সে যে বলেছিল মাউয়াস
তালিবাস ম সিরা ফেলান, আপনি সেই দিনই পার্টির তালিবাস ম সব সিরা ফেলাইছিলেন। আপনার কারণে, আপনার কাদের সাহেব, আপনার কারণে অনেক অনেক জামাত বিএনপি ঘরের লোকজন আওয়ামী লীগে ঢুকছে, এখনো আছে। অনেক চিহ্নিত রাজাকারের নাতিপুতি, যার নানা রাজাকার, বাপ রাজাকার, ভাই রাজাকার, তারপরে আপনার শ্বশুর রাজাকার, বা বাপ বিএমপি, শ্বশুর বিএমপি, নানা রাজাকার, চিহ্নিত রাজাকার কমান্ডার, দাদা রাজাকার কমান্ডার, 14 গোষ্ঠীতে সব জামাত বিএমপি করে, সেই ধরনের লোকও এখন আপনার কারণে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগে ঢুকে বসে আছে, একমাত্র আপনার কারণে। ভুলে গেছেন স্যার এগুলা? স্যার একটা কথা একটু মনে করাই দিই, ময়মনসিংহের এক ভদ্রলোকের কথা নির্ঘাত মনে আছে আপনার, শামীম স্যার। শামীমকে কি বানিয়েছিলেন স্যার? শামীমকে কি বানাইছিলেন আপনার মনে আছে? জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট বানাইছিলেন স্যার। সেই শামীম হচ্ছে বিএমপি এবং যুবদল নেতা ছিলেন, তাকে আপনি ভাইস প্রেসিডেন্ট বানাইছিলেন 2025 সালে। সেই শামীম বলছে যে আমার 14 গোষ্ঠী করে বিএমপি, আমারে কেন যায় স্যার? সে শামীমের সাথে ব্যবসা কিন্তু আপনি এখনো চলছে স্যার, লভ্যাংশ যাচ্ছে না স্যার আপনার কাছে? যদি অস্বীকার করেন সেটা প্রমাণে দিব স্যার। সেই শামীমের ভাই টিটুকে মেয়র বানিয়েছিল কে স্যার? কার প্রচ্ছন্ন ইঙ্গিতে স্যার? শামীম তো জামালপুরের ছিল স্যার, শামীম অরিজিনাল জামালপুরের ছিল। তারা ময়মনসিংহে এনে প্রতিষ্ঠিত কে করেছে স্যার? আপনি না স্যার? এই শামীমের কথাটা কেন বলছি জানেন? জামালপুর থেকে না ময়মনসিংহে কেন বলছি জানেন স্যার? স্যার আপনার যদি স্মরণ না থাকে তো একটু স্মরণ করেন, স্মরণ করলে হয়তো আমার এই চেহারাটা, অবশ্য তখন আরেকটু 2024-এ, আজ থেকে 1.5 বছর আগে আমার চেহারাটা আরেকটু ভাঙা ছিল। সে চেহারাটা আমি প্রয়োজনে আমার ভিডিওর পেছনে বা কোনো এক জায়গায় লাগিয়ে দিব স্যার, আমার সেই ওই দিনকার ছবিটা। মনে আছে স্যার? আমার সাথে একজন মুরব্বী ছিল, আরো 20-25 জন লোক ছিল। আপনি সেই মুরব্বীকে কি বলেছিলেন? যে আপনি তো অমুক অঞ্চলের লোক না, ইলেকশন করতে আইছেন, আপনি অমুক অঞ্চলে যান। হয়তো যেই ভদ্রলোকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেই শহরে, তাকে আপনি এইভাবে চরম অপমান করেছিলেন এবং কি বলেছিলেন? যে 2-3 কোটি টাকা যারা খরচ করতেছে তাদের নমিনেশন না দিয়ে আপনার সততারে নমিনেশন দেবো। মনে আছে স্যার কথাটা? 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে। যদি মনে না থাকে স্যার একটু স্মরণ করেন, আমার চেহারাটা একটু স্মরণ করেন তো স্যার। সেদিন আমি সেখানে উপস্থিত ছিলাম স্যার, সালাম দিয়েছিলাম আপনারা, কিন্তু আপনি তো আমাদের কথা শোনার মতো সময় ছিল না স্যার। তখন আপনার চারপাশে মধুমাক্ষীরা ছিল স্যার। স্যার এছাড়া আপনাকে নিয়ে যদি আমি কন্টেন্ট করতে যাই, অন্তত 200 কন্টেন্ট করতে পারো, যেগুলো তথ্য প্রমাণ সহ স্যার আপনাকে নিয়ে কন্টেন্ট করা যাবে স্যার। আপনি 111-এর সময় আওয়ামী লীগের যে ক্ষতি করেছেন, নেত্রীর যে ক্ষতি করেছেন, সেই ক্ষতির রেশ নেত্রী কাটাই উঠতেই আপনি একেবারে পুরা তালিবাস সব ছিঁড়া ফেলাইতেছেন। স্যার আপনার যে দুঃখটা আছে, এই যে আপনার ধরেন রাষ্ট্রপতি, সেনাপ্রধান এদের নিয়ে কথা, এটা তো আপনার ওয়ার্কিং কমিটির নর্মাল বৈঠকে বলতে পারেন না, যেটা রুদ্ধদ্বার বৈঠক হয়, সেখানে আপনি ঝাড়তে পারেন, যা ইচ্ছা তা বলতে পারতেন। তো সেটা বলেন না। এই বুড়াকালে হঠাৎ করে ভীমরতি কি আপনার কি চলে আসছে নাকি? জওয়ান কি চলে আসছে স্যার? নাকি স্যার আবার কোনো ষড়যন্ত্রের চাপে আছেন স্যার? চাপে নাই আপনি স্যার, আপনি নিজেই তো একটা কঠিন ষড়যন্ত্র করতে পারেন। আপনার মাল কিন্তু স্যার সেই রকম মাল। স্যার আপনার ভাইটা কই যে বলছিল যে 10,000 টোয়াই হাইতি না, মনে আছে স্যার? আপনি যখনই কোনো সমস্যা নিয়ে কোনো বিপদে পড়তেন, আপনার এই বাইরের লেলাই দিতেন যে তুমি এমন একটা কাহিনী করো মানুষ এদিকে চিন্তা করুক, আমার দিকে না হোক। কারণ আপনি তখন রিসোর্টে ঘুরেন স্যার। ওই যে বললাম আপনার চতুর্পাশে শুধু মধুমাক্ষী স্যার, এদের যন্ত্রণায় কেউ কথা কইতে পারতো না। আপনি বেয়াদবি করেন নাই, আপনি তুচ্ছ-তাচ্ছিল্য করেন নাই, আপনি মারতে যান নাই, এমন কোন নেতা আছে আওয়ামী লীগে বলেন তো? আপনাকে যখন থেকে আওয়ামী লীগের সেক্রেটারি বানাইছে তখন থেকে আপনি কি কি না করেছেন স্যার? স্যার আপনি তো চিটাং গেলে কক্সবাজার যাইতেন গা সেই শামীমের হোটেলে থাকার জন্য স্যার। শামীমটা কে স্যার একটু বলবেন স্যার? কি স্বার্থ স্যার? স্যার এখনো যে 10 লক্ষ টাকা প্রতি মাসে আপনাকে পাঠানো হয় হুন্ডির মাধ্যমে স্যার, বলবো স্যার মিরপুরের কোন হুন্ডি ব্যবসায়ী আপনার কাছে সে টাকা পৌঁছে দেয়? এটা বলবো স্যার প্রমাণ সহ, কোন মাসের কত তারিখে গেছে এগুলো বলবো স্যার? বলবো নাকি স্যার একটু? স্যার জানুয়ারি মাসের 9 তারিখ পর্যন্ত আপনার টাকা না পৌঁছানোর পরে
আপনি 16 তারিখে ফোন করে কি কি বলেছিলেন স্যার? ওগুলার কি রেকর্ডিংটা ছেড়ে দিব স্যার? স্যার আপনি একটা কথা বলছিলেন, এক এক মাসুদ কি বিআরটি এর মনে আছে স্যার? মাসুদ তুমি ভালো হয়ে যাও। সেদিন যদি মাসুদের জায়গায় আমি থাকতাম স্যার, তাহলে আমি বলতাম কাদের কাকু তুমি ভালো হয়ে যাও। তো এখন বলি কাদের ভাই আপনি ভালো হয়ে যান। ডিউ টু মাই উইথ রেসপেক্ট, ফুললি রেসপেক্ট, আপনি আওয়ামী লীগের এখনো সেক্রেটারি পদে আছেন। নেত্রী এখনো কিছু বলে নাই, তাই হয়তো আপনাকে এখনো সম্মান দেখাচ্ছি। কিন্তু একবার যদি আপনাকে ছুঁড়ে ফেলে দেয়, আপনার অবস্থাটা কি হবে দেখেন স্যার। আপনার আকামের ফিরিস্তি 300 বছরও শেষ হবে না। খন্দকার মোস্তাক কিন্তু আওয়ামী লীগের সাথেই ছিল স্যার। আমি চাই না আপনার নামটা সে মুস্তাকের জায়গায় চলে যাক। আমি চাই আপনার নামটা এজ এ সেক্রেটারি ওবায়দুল কাদের হিসাবেই থাকুক স্যার। 92 সালে স্যার সিটি কলেজের একটা বক্তৃতায় আপনার বক্তৃতা শোনার জন্য গিয়েছিলাম স্যার। এই ফুল আমি কিভাবে নিব, যে এই ফুলের মধ্যে বোমা রেখে রাজীব গান্ধীকে মারা হয়েছিল, মনে আছে স্যার? সেই কাব্যিক কবিতা, কাব্যিক বক্তব্য স্যার। আপনি সেই জায়গায় থাকলেই ভালো করবেন স্যার। সেইখান থেকে এসে কোন্দল সৃষ্টি করতে আসেন না স্যার। নিজেকে অতি বিপ্লবী বানাইয়েন না স্যার। অতি বিপ্লবী আপনার চেয়ে আমরা অনেক বেশি অতি বিপ্লবী স্যার। কারণ আমরা এক পয়সাও খাই নাই তো স্যার। আমাদের কোনো শামীম, আমাদের কোনো টিটুর জন্ম দেয়নি, আমরা কোনো জামাত বিএনপির জন্ম দেয়নি। আমাদের ঘর বাড়িতে যেসব বাচ্চা কাচ্চা পয়দা হয় না, এগুলো আওয়ামী লীগ কইতে হয়, এগুলো শেখ মুজিব শেখ হাসিনা কইতে হয়। এর বাইরে কইলে আমরা হেগোরও বাত্য দেওয়া দূরের কথা, দরকার লবণ খাওয়া মাইরালাম স্যার। কিন্তু আপনি স্যার, যাক স্যার আজকে আর কিছু বললাম না, তবে ভবিষ্যতে আরো কি কি বলবো বা আরো কি কি প্রমাণ দিব স্যার, এটা আপনি বুঝতে পারছেন স্যার। স্যার আপনার তো আজকের আমার এই কথাই বুঝতে পারছেন যে হুন্ডির টাকা কি কি প্রমাণ আমার কাছে আছে, তাও হয়তো আপনি জানেন স্যার। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আমি বলবো স্যার, দলটার সর্বনাশ যা করছেন করছেন, এবার একটু ক্ষান্ত দেন। বয়স অনেক বেশি হয়ে গেছে স্যার। না পারলে স্যার পদত্যাগ করেন। আপনার এত দুঃখ যে পাবলিকলি আইসা অমুক হয়েছে তমুক হয়েছে, ওগুলা না করে নিজে পদত্যাগ করেন। দায়ী দায়িত্ব স্বীকার করে পদত্যাগ করেন। আপনার একটা বক্তব্যের কারণে আজকে পতন। আপনি কি বলছিলেন যে তোমাদের আন্দোলন ঠেকাইতে ছাত্রলীগ যথেষ্ট। ছাত্রলীগ কি আপনার লাঠিয়াল বাহিনী, আপনার বাপের বাহিনী? শহরের থেকে উঠেছেন তো আপনি। সেদিনই ঢাকা ইউনিভার্সিটিটারে সব ছিঁড়া দিছেন, কারণ আপনি ছাত্রলীগের লাঠিয়াল বাহিনী বানাইছিলেন। কথায় আর কাজে তো মিল নাই। কথা যে কখন কি বলেন স্যার, সেটাও স্মরণ থাকে না। স্মরণ করবেন। এবং আমি বলবো যে ভবিষ্যতে কি হবে, চুপ থাকেন। আপনি যত চুপ থাকবেন, আপনার গন্ধ তত কম বাইরে হবে। কারণ গু যত নাড়বেন, গন্ধ তত বাইরেব। তা আপনার নিজের গন্ধই কুলায় না। বগলের নিচের আপনার নিজের গন্ধ দেখেন স্যার, লরিয়েলের ওই বগলের স্প্রে ব্রুট এডি মারলেও আপনার বগলের গন্ধ যাইব না। সুতরাং আমাদের মুখ খোলায়েন না। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন ক্ষমতার ছেড়ে দিতে বাধ্য হয়ে ভারত চলে যান, তখন তার ছেলে প্রথম সজীব ওয়াজেদ জয় অল্প সপ্তাহখানেকের মধ্যে, 1-2 সপ্তাহের মধ্যেই তিনি বলেছিলেন যে তার মা রাজনীতি করবেন না। কিন্তু সজীব ওয়াজেদ জয় সে কথা থেকে ফিরে আসেন এবং এখন তো দিব্যিচে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা তার মতো করে তিনি রাজনীতি করছেন এবং পুরো দমে তিনি রাজনীতি পরিচালনা করছেন। এবং তাকে যারা দেখে এসছেন, তাকে যারা ইন্টারভিউ করেছেন, তারা জানাচ্ছেন শেখ হাসিনা পুরো দস্তুর সুস্থ আছে, এই বয়সেও তার শারীরিক কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি। এরপর আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেছে, এর আগেও নিউজ এসছে যে জয় কিংবা পুতুল নয়, আমরাও আপনাদের সামনে আলোচনা করেছি, নেতৃত্বে শেখ হাসিনাই থাকছেন যতদিন পর্যন্ত তিনি সক্ষম এবং যতদিন পর্যন্ত তিনি পারেন। এবং সেই পারাটার 1 ডিগ্রি বেশি গেছে তিনি যখন ঘোষণা দিলেন যে তিনি বাংলাদেশে ফিরবেন, দ্রুত বাংলাদেশে ফিরবেন। সেই সময় আমাদের সামনে আরেকটি খবর, অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা।
বলা হচ্ছে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে রাজনীতি থেকে অবসরের কথাই এক সময় ভেবেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেই ভাবনা সরিয়ে রেখে নিজের দেশের মানুষের পাশে থাকার সিদ্ধান্তই নিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। মঙ্গলবার নয়াদিল্লি থেকে এই সময়কে একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন শেখ হাসিনা। একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে মানুষের দুঃসময়ে পাশে থাকার শিক্ষা দিয়েছেন। 1981-তে আমি যখন সব হারিয়ে দেশে ফিরেছিলাম, তখন আওয়ামী লীগের কর্মীরাই ছিলেন আমার পরিবার। আজ সেই নেতা কর্মীরা নির্যাতিত, আমার দেশের জনগণের জীবন আজ বিপর্যস্ত। আমি কিভাবে তাদের ছেড়ে বিশ্রামে যাই? ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এই বিশ্রামে যাওয়ার জল্পনা জোরালো হয়েছিল তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের একটি বক্তব্যের ভিত্তিতে। সেই সূত্রেই তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি দিল্লি আসার পরে আপনার পুত্র সজীব ওয়াজেদ জয় জানিয়েছিলেন আপনি রাজনীতি থেকে অবসর নিতে চান। আপনি কি এখনো সেই সিদ্ধান্তে অনড়? সেক্ষেত্রে দল ও দেশের নেতৃত্ব আপনি কার বা কাদের হাতে ছেড়ে দিতে চান? এ প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, জয়ের বক্তব্য আমার দীর্ঘদিনের ব্যক্তিগত অনুভূতির সঙ্গে সম্পর্কিত। মানুষ সারা জীবনে একই দায়িত্বে থাকে না। আমিও বহুবার বলেছি, নতুন নেতৃত্ব আসুক, তরুণেরা দায়িত্ব নিক। আওয়ামী লীগের বিগত 2 কাউন্সিলও আমি নতুন নেতৃত্বের কথা বলেছি। ব্যক্তিগতভাবে আমার আর কিছুই চাওয়ার নেই। ক্ষমতা চাই না উল্লেখ করে মুজিব কন্যা বলেন, কিন্তু জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না। এ সময় শেখ হাসিনা ঘোষণা করেন, বাংলাদেশের জনগণের নিরাপত্তা, তাদের উন্নত জীবন মান ও অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র, আইনের শাসন, সকলের সমান অধিকার এবং আওয়ামী লীগের তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও আগামী দিনের সাফল্য নিশ্চিত করে তারপরেই আমি অবসর নেব। পরবর্তী নেতৃত্ব সেক্ষেত্রে কার হাতে যাবে? এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা, নেতৃত্ব কার হাতে যাবে সেটি কোনো ব্যক্তিগত উত্তরাধিকার নয়। আওয়ামী লীগ কারো পারিবারিক সম্পত্তি নয়। এটি গণতান্ত্রিক দল। কাউন্সিলের মাধ্যমে কর্মীদের মতামতের ভিত্তিতে যোগ্যতা, ত্যাগ, সাহস ও আদর্শিক দৃঢ়তার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচিত হবে। আপাতত নেতৃত্বে বড়সড় বদলের সম্ভাবনা নেই ইঙ্গিত দিয়ে শেখ হাসিনা বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে নতুন কাউন্সিলের মাধ্যমে দলকে সুসংগঠিত করা হবে। নতুন প্রজন্মের মেধাবী, দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী তরুণদের নেতৃত্বে নিয়ে আসা হবে। সেই পরিকল্পনা ইতিমধ্যে করা হয়েছে। একান্ত সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়, আপনি সম্প্রতি ঘোষণা করেছেন মাথা উঁচু করে খুব দ্রুত আপনি বাংলাদেশের মাটিতে ফিরবেন। বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে বাংলাদেশে আপনারও আওয়ামী লীগের অন্য নেতাকর্মীদের প্রত্যাবর্তন ও রাজনীতি শুরু কতটা বাস্তবসম্মত? এই প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, পাকিস্তানি শাসকরা পারেনি, সামরিক শাসকরা পারেনি, খুনিরা পারেনি, ষড়যন্ত্রকারীরা পারেনি। আজকের বিএনপি সরকারও আওয়ামী লীগকে মুছে ফেলতে পারবে না। আমরা প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত বিষয় তো নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের সঙ্গে যুক্ত। অর্থাৎ শেখ হাসিনার বক্তব্য থেকে পরিষ্কার যে তিনি আওয়ামী লীগের নেতৃত্বে অটল থাকছেন এবং তিনি দেশে ফেরার জন্য সর্বোত্তম চেষ্টা অব্যাহত রাখবেন। ভারত সরকারের কয়েকদিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন তাদের একটা পদ্ধতিতে তারা বিশ্বাস করেন। সেই পদ্ধতিটা হচ্ছে যে যাদেরকে চিহ্নিত করা হয় তাদেরকে চিহ্নিত করার পর বাংলাদেশের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের ফেরত পাঠানো হয়। কিন্তু এটা ঘটনা হয় আসাম এবং পশ্চিমবঙ্গে 2 জায়গাতেই যেটা ঘটছে, এটা আমরা অস্বীকার করার কোনো উপায় নেই। বেশ কিছু পুশব্যাকের ঘটনা ঘটছে। এখানে বিতর্কিত মন্তব্য আছে। বিজেপি বলছে যে আমরা রুখে দিয়েছি, বিএসএফ বলছে আমরা পাঠিয়ে দিয়েছি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন 4,000 বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়ে গেছে। তিনি বলছিলেন তাই। দ্বিতীয়ত আমি যেটা বলবো, যে ঘটনাগুলো যাই ঘটে থাকুক, বাংলাদেশের বিজেপির শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল মহাপরিচালকের নেতৃত্বে তারা আজ সন্ধ্যেবেলা দিল্লি এসে পৌঁছেছেন। বিশাল দল এবং বোধহয় 12-14 জনেরও বেশি হতে পারে, কারণ তাদের সমস্ত সবার তো আমি জানতে পারিনি। কিন্তু আগামীকাল থেকে ভারতের বিএসএফ এর দপ্তরে বৈঠক এবং সেই বৈঠকে এই বিষয়গুলো অবশ্যই আলোচ্য বিষয় এবং সেগুলো আলোচনা হবে। এবং কি নিয়ে আলোচনা হবে, বিএসএফ কিন্তু কিছু আজ পর্যন্ত জানায়নি। খালি বিএসএফ এর মহাপরিচালক বিমানবন্দরে বাংলাদেশের বিজেপির মহাপরিচালককে তিনি সাদর সম্বর্ধনা জানিয়ে তারা দুজনে একসঙ্গে বসেছেন, সম্ভবত যে নৈশভোজ করছেন।
আগামীকাল বৈঠক শুরু হলে তখন হয়তো এই বিষয়টা বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টা যখন জানানো হবে, তেমনি ভারতের পক্ষ থেকে তাদের যুক্তি দেখানোর চেষ্টা হবে। তবে আমার কাছে মনে হয়েছে যে এই বৈঠকটার জন্য আমাদের অপেক্ষা করা দরকার। এগুলো হচ্ছে বাংলাদেশে তো নানা রকম কথা ছড়ায়, সবাই কতটা সত্য কতটা মিথ্যা বলা খুব মুশকিল। কাউকে যেহেতু সরকারিভাবে আধিকারিক স্তরে বৈঠক হচ্ছে, ফলে সেই বৈঠক থেকে গোটা চিত্রটা পরিষ্কার হবে। এবং সেই বৈঠকে ধরুন আজকে যদি এতটাই তিক্ত সম্পর্ক হতো আপনি যেটা বলছেন, তাহলে বিজেপির প্রতিনিধি দল ভারতে আসতো না। তারা ভারতের বিরোধীদের আমন্ত্রণে এসছেন। তবে এইবারের বৈঠক কিন্তু আমি একটা জিনিস উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে যে এই বৈঠকটা এবার খুব সংক্ষিপ্ত সময় হবে। এর আগে আমরা দেখেছি 5 দিন 6 দিন ধরে বৈঠক হতো। আমাদের ধারণা ছিল 8 তারিখ থেকে 11 তারিখ বৈঠক হচ্ছে, ফলে এই যে লম্বা সময়টা কম না। কিন্তু 8 তারিখ আসলে তারা সন্ধ্যেবেলায় পৌঁছেছেন। আজকে কোনো বৈঠকই নেই। বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম আমাকে ফোন করে উত্তপ্ত করেছেন যে আহ আজকে বৈঠক তো হলো, কি হলো? বৈঠক তো হয়নি। প্রথম কথা, তৌহিদ হাসান খুব মানে একজন সিজন ডিপ্লোম্যাট এবং তিনি খুবই ভালো করে জানেন নিয়ম কানুন, বন্দীপুত্র প্রশ্ন চুক্তি সম্পর্কে তার যথেষ্ট ওয়াকিবহাল আছেন। তখন বলতে পারেননি দায়িত্বে ছিলেন বলে, এখন কোনো দায়িত্বে নেই, ফলে এখন যাবতীয় দায় বর্তমান সরকারের উপর চাপিয়ে দিচ্ছেন, বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর উপর চাপিয়ে দিচ্ছেন। মানে তিনি বোঝাতে চাইছেন হয়তো যে পররাষ্ট্রমন্ত্রী ব্যর্থ, তিনি শেখ হাসিনাকে আনতেই পারবেন না। আর শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রশ্নের ব্যাপারে একটা স্পষ্ট প্রথম কথা, চুক্তিটা তো বন্দি প্রস্তাব চুক্তি, শেখ হাসিনা তো বন্দি নয়, তো মানে বাহাল তবিয়তে আছে। তিনি ভারতে আসার পর বাংলাদেশের সরকার তার বিরুদ্ধে অনেক অভিযোগের তাকে দোষী সাব্যস্ত করেছে, সে বিচার নিয়ে তো বক্তব্য আছে, সেটা অন্য বিষয়। কিন্তু তিনি যে এসেছিলেন সেদিন তিনি বন্দী, এবং ভারত তাকে বন্দী করে, বন্দীকে তো প্রত্যাহার করা হয়, হাদির হত্যাকারীদের হয়তো প্রত্যাহার করা হতো, সেখানে তো বন্দী নয়। এক, তো কোনো রাজনৈতিক নেতা নেই, তার যদি জীবনের প্রাণ সংশয় থাকে তাহলে কোনোদিনই ভারত তাকে ফেরত দেয় না। এবং সেটা বন্দিবর্তন চুক্তি অনুসারে ফেরত দেয়। তাতে লেখা আছে যে কারো যদি প্রাণ সংশয় থাকে রাজনৈতিক ভাবে, এটা তো ওই লোক খুব ভালো জানে। আমি শুধু তাই না, এটা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানও জানে। আমার মনে হয় বাংলাদেশের অনেকেই জানেন, তারা মাঝে মাঝে বাংলাদেশের মানুষকে একটু বিভ্রান্ত করার জন্য যখন অন্যান্য সংকট অনেক তীব্র হয়ে ওঠে, তখন বলে আমরা শেখ হাসিনাকে ফেরত পাওয়ার দাবি করছি। কিন্তু এটা ঘটনা, তৌহিদ হাসান যেটা বলেছেন সেটা প্রকারান্তরে এটা সত্য কথাই বলে দিয়েছেন যে যদি সেরকম কোনো তথ্য প্রমাণ যদি তারা এখনো দিতে পারেন, দেন বিচারের কিভাবে গঠিত হয়েছিল, কি নিয়মে গঠিত হয়েছিল, কোনো কাগজ আজ পর্যন্ত দেননি, শুধু মিডিয়াকে বলে যাচ্ছে। একটা অদ্ভুত দেশ, কোনো নিয়ম কানুন মানবেন না, এবং নিয়ম কানুন না মেনে নিয়ম কানুন অনুসারে ফেরত চান না, নিয়ম কানুন অনুসারে ফেরত চান, দারুণ ভালো করে যে তারা এটা সম্ভব না। সেই জন্য আমার মনে হয় তৌহিদ হাসান এইটা বলেছেন, এটা মূলত তার বোধ হয় রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে বর্তমান যে সরকার তারপরে একটা চাপ তৈরি করা। একটা মহিষকে প্রতিদিন 10,000, মানে কি শোনাইলেন না তো আমাকে, পার ডে 10,000-এর পিছনে খরচ বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা। দেখেন, বুদ্ধিজীবীরা এটা নিয়ে লেখে না, এখন ফেসবুকে এটা নিয়ে ট্রল হয় না, এটা নিয়ে আলোচনা হয় না। কিন্তু এই মহিষের নামটা যদি হয়তো নরেন্দ্র মোদী, এই মহিষটার নাম যদি হয়তো অমিত শাহ, এই মহিষটার নাম যদি হয়তো শুভেন্দু অধিকারী, এই মহিষটার নাম যদি হয়তো হেমন্ত বিশ্বাস শর্মা, অথবা এই মহিষটার নাম যদি হয়তো তসলিমা নাসরিন, অথবা এই মহিষটার নাম যদি হয়তো হুমায়ুন আজাদ, অথবা এই মহিষটার নাম হয়তো শেখ ফরিদ, আর তাকে যদি এভাবে পালা পোষা হইতো, দেখতেন সরকারের কুর্সি নেটা টানাটানি লাগাইতো। কিন্তু এই মুহূর্তে এই যে জামায়াতে বিএনপি মানে বিরাট বড় বড় মোল্লা যারা সারাদিন আমেরিকার ধ্বংস চায়, তাদের মুরুদও কিন্তু এখন আর কোলায় নেই। এখন কিন্তু মানে ট্রাম্পের নামে একটা মহিষ, সেটাকে তারা 10,000 টাকা পার ডে খরচ করতেছে। এই জন্য ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী এমিরেটাস অধ্যাপক, চিঙ্কু বামদের আব্বা কি আব্বা, চিঙ্কু বামে আজম, মহান চিঙ্কু বাম, আমি তাকে খুব শ্রদ্ধা করি। তার বই লেখা পড়ে আমার মেধার বিকাশ তার বই পড়ে হয়েছে, কোনো সন্দেহ নেই। তার লেখা পড়ে আমি শানিত হয়েছি, তাতেও সন্দেহ নেই। তার লেখা পড়ে আমি ঋদ্ধ হয়েছি, তাতেও সন্দেহ নেই।
সে চিঙ্কু বামে আজম তিনি একটা কথা চমৎকার বলেছিলেন যে মৌলবাদ এবং সাম্রাজ্যবাদ এদের যত মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ দেখো, মানে আমি আমার ভাষায় বলতেছি, আমি তো স্ট্রিট পিপলের ভাষায় কথা বলি, আমি নিজেও স্ট্রিট পিপল, আমি স্ট্রিট পিপলের ভাষায় তার কথাটা ব্যাখ্যা করি। তিনি বলেছিলেন যে সাম্রাজ্যবাদ মৌলবাদ যত মারামারি কাটাকাটি রাগ গোস্বা দেখো, এটা হলো বউ জামাইয়ের গোস্বা, শালা দুলাভাইয়ের গোস্বা। আমি আমার ভাষায় বলতেছি, আবার তিনি কিন্তু এটা লেখেন নাই। এটা হচ্ছে চাচা ভাতিজার গোস্বা, মামা খালুর গোস্বা, ভাই ভাই গোস্বা। মূলত সাম্রাজ্যবাদ সাপ ও সাপুরে একজন আরেকজনকে খাওয়ায়, একজন আরেকজনের রিজিক আনে। এই মৌলবাদ উপরে উপরে বিরোধিতা করবে, ভেতরে ভেতরে সাম্রাজ্যবাদের দালালি করবে। মিলে গেছে ডক্টর হুমায়ুন আজাদের কথাও যেমন অনেকগুলো মিলে গেছে মুক্তিযুদ্ধ প্রসঙ্গে। বাংলাদেশকে তিনি বলে গেছেন এটা বাংলা স্থান হবে, উপন্যাস আগে লিখে গিয়েছেন। অদ্ভুত ব্যাপার, ডক্টর হুমায়ুন আজাদ যা যা বলেছেন হুবহু মিলে গেছে। সিরাজুল ইসলাম চৌধুরীও যা বলেছে মিলে গেছে। তিনি কি বলেছেন? সাম্রাজ্যবাদ মৌলবাদ পরস্পরের বন্ধু। আজকে বাংলাদেশ প্রমাণ হয়ে গেছে। সেই জন্য আমি বলেছিলাম যে এই বাংলাদেশে কোনোদিন যদি ইসরায়েলকে স্বীকৃতি দেয়, অবশ্য আমি ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার পক্ষে। আবারও বলতেছি, কোট আনকোট ভাবির পোলা তালেবর্ষ ও অন্তস্থ অকারা হাওয়া কি যেন নাম, ওই হাদির ভাষায় বলি, কোট আনকোট আমি ওই ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পক্ষে। এই ইসরায়েলকে স্বীকৃতি কে দিবে জানেন? এই বিএনপি জামাত তলে তলে দিয়ে দিয়েছে কিনা সেই খোঁজ আগে নেন। ইউনূস সরকারের আমলে কিন্তু ইসরায়েলের বিমান বাংলাদেশে এসেছিল, পাকিস্তানে 2বার ইসরায়েলের বিমান এসেছিল, সেটা নিয়ে আমি ভিডিও করেছি, লিখেছি। এই ইসরায়েলকে স্বীকৃতি এরাই দিবে, এই জামাত দিবে, বিএনপি দিবে, লিখে রাখেন। এই হেফাজত দিবে, লিখে রাখবেন। যেদিন তাদের আব্বা পাকিস্তান দিবে, পরের দিনই সুরসুর করে নয়া ফটো আমদানি করবে। দেখেন না, নাস্তিক ইউনুস, কারো কারোর মতো খ্রিস্টান ইউনুস, আর সুদখোর ইউনুস, সেটা তো পরিচয় প্রকাশ্য। সেই সুদখোর ইউনুস যখন আসলো, মৌলবীরা বলল আল্লাহর নবী এসেছে, বলে নাই? ওইরকম দেখবেন তখন ফতোয়া দিয়ে দিবে কেন ইসরায়েলকে সমর্থন দেওয়া যায়। দেখবেন এরা ফতোয়া দিয়ে দিবে বাংলাদেশ থেকে। কারণ ইব্রাহিম অ্যাকর্ডে সাইন করবে মিডল ইস্ট, করে ফেলেছে কয়েকজন, পাকিস্তানও করতে বাধ্য হবে। ইসরায়েলকে স্বীকৃতি দিবে, আবার আব্বাও ডাকবে, দুলাভাইও ডাকবে, তারপরে রইল বাকি বাংলাদেশ, তারপরে যাবে, আপনি নিশ্চিত থাকেন। তো এরা মৌলবাদীরা কিরকম ভয় পায়, ট্রাম্পের মহিষী তার প্রমাণ। একটা মহিষকে দেখে তারা আল্লাহর চেয়ে বেশি ভাবে। আমি বলেছি তো যে বাংলাদেশের জনগণ এবং মৌলবাদীরা আল্লাহর চাইতে আমেরিকাকে বেশি ডরায়। প্রমাণ পেয়ে গেছেন তো যে ডোনাল্ড ট্রাম্প নামের একটা মহিষকে তারা 10,000 টাকা প্রতিদিন খরচ করতেছে বাংলাদেশের ট্যাক্সের টাকা, যা আপনি জানেন, আমি তো জানতামই না। কিন্তু কেউ টু শব্দটি করতেছে না। নরেন্দ্র মোদী নাম হইলেই দেখতেন কি ফরিদ খেলটা ভাই চলতেছে। ফরিদ ভাই ফেসবুক পোস্টে কমেন্ট বক্সে গিয়ে দেখলাম কেউ কেউ সেখানে লিখতেছে যে এই মহিষ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু খুব ভয়ঙ্কর বিপদ আছে, এই মহিষকে এখন এসি রুমে নেওয়া উচিত। শুধু এসিতে না, আরো আরে পারলে বেহেস্তেও নিয়ে যাবে সাথে বাংলাদেশের মৌলবীরা। দেখেন মৌলবীরা ঘোষণা দেয় কিনা যে এই মহিষ যদি কোনো কারণে মারা যায়, এটা শহীদ হয়ে যাবে, এটা বেহেস্তে নিয়ে যাবে সাথে করে। তো জনগণ ট্রল করেছে, সুন্দর করেছে, সুন্দর বলেছে। আমি অবাক হয়ে যাই, 10,000 টাকা প্রতিদিন মহিষের পিছিয়ে খরচ কিভাবে হয়? 10,000 টাকা রাখা হয়, খরচ করে কিন্তু বড় জোর 500 টাকা বা 700 টাকা, আর গুলো কিন্তু নিজেরাই মেরে মেরে খাচ্ছে, ওটাও আমরা জানি। একটা মহিষের পিছিয়ে কিভাবে 10,000 দেয়? দেখেন মহিষের যারা পিছনে তো বেশ ওখানে তো মহিষের পিছনে তো লোক আছে, একজন না তো মেলা লোক এখানে খাটাখাটনি করতে হয় তো, কারণ ওর ঘুমুত পরিষ্কার করতে হয়, তারপর আসার ওর গোসল করাতে হয়, ওষুধ খাওয়াতে শুনেন, হয়, নিয়মিত ডাক্তারের চেক আপ লাগবে, আর না হলে তো বিপদ হইতে পারে। ওই যে নিচে একজনে কমেন্ট করলো না যে যদি এই মহিষের কিছু হইয়া যায় তাহলে কিন্তু বিপদ আছে। বোঝা গেল যে ওইটাই যে এরা বাংলাদেশের মুসলমান আল্লাহর চাইতে আমেরিকারে বেশি ডরায়, প্রমাণ হয়ে গেল। এই কথা এই মহিষী প্রমাণ করে দিয়েছে। তো বাংলাদেশের মানুষের চরিত্র, মুসলমানদের চরিত্র, এই যে সীমান্তে বাংলাদেশ অনুপ্রবেশকারীকে পুশিনের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে এরা ভণ্ড। আর এই আমেরিকার মহামান্য প্রেসিডেন্টের নামে মহিষ রাখার কারণে আমরা বুঝে ফেলেছি বাংলাদেশের মুসলমান কি। আমরা তাদের চরিত্র, চেহারা সব বুঝে ফেলেছি, চিনে ফেলেছি, পৃথিবী জেনে গেছে। আমাদের এখানে একজন কমেন্ট করেছে মহিষুদ্দিন আহমেদ। যাই হোক, ফরিদ ভাই আমরা লাইভটা আর দীর্ঘায়িত করব না, শেষ করব। জি, অনেক দর্শক, প্রচুর দর্শক লাইভ দেখেছেন, কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রতি অনেক। আমি আর 30 সেকেন্ড বলি। এই যে একজন দর্শক লিখেছেন যে বাংলাদেশের মুসলমান আমেরিকা না চায়না কেউ ভয় পায়, তিনি চমৎকার বলেছেন।
ঠিকই বলেছেন, কি যেন নাম তার, কি শেষে কি, আমি ইংরেজি স্পেলিংটা পড়তে পারছি না কি লেখা। তিনি লিখেছেন শেষে 742। সত্যি কথা বলেছেন, বাংলাদেশের মুসলমানেরা চায়না এবং আমেরিকাকে ভয় পায়, মানে আমেরিকার সাথে চায়নাকে বেশি ভয় পায়। আমেরিকার বিরুদ্ধে তো মুসলিম মিছিল টিছিল করে, চায়নার বিরুদ্ধে টু শব্দটি করে না। চায়না উইগুর মুসলমানদের সেটা ফাড়ায় ফেলাইতেছে, সেটা ভাঙ্গা মায়ের দিতেছে। আমার কথা না এটা, এটা হলো ওই যে ভারতের মুর্শিদাবাদের, কলকাতার মুর্শিদাবাদের বাবরের রুহানি আওলাদ হুমায়ুন কবির ভাইয়ের কথা। সেটা ভাঙ্গা মায়ের, খুব সুন্দর বলেন তিনি। তো সেটা ভাঙ্গা মায়ের দিতেছে উইগুর মুসলমানদের, টু শব্দটি নেই। বাংলাদেশের মুসলমান আজ পর্যন্ত এটি স্বীকারই করে না, বামপন্থীরাও করে না, বামপন্থীরাও ভয় পায়। আর বামপন্থীরা না আবার উপর উপরে আমেরিকার বিরোধিতা করে, কিন্তু আমেরিকার ভিসা পেলে দৌড় দেয়। তখন আরেক ফতোয়া হাজির, বামপন্থীদেরও হত্যার বই আছে। জি, ধন্যবাদ আপনাদের। অ্যাকচুয়ালি বিএনপি সিদ্ধান্তহীনতায় ঢুকছে। আমি মোটা কথায় বলি, মোটা দাগে বলি, বিএনপি গভর্নমেন্ট এর সঙ্গে একটু সম্পর্ক চাচ্ছে, ওর সঙ্গে একটু, এগুলো করে হয় না। আপনাকে সরকার চালাতে গেলে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে আমি গণতান্ত্রিক, আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করি। এই চুক্তিটা চায়নাও খুব ভালো চোখে দেখছে না, যে কারণে কিন্তু বর্তমান সম্মানিত প্রধানমন্ত্রী চায়না সফরও আগাচ্ছে না। উনি বোধহয় মালয়েশিয়া প্রথম যাচ্ছেন। আমি এখন যা দেখছি তাতে খুব শীঘ্রই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই সংঘাতময় হয়ে উঠবে। এদের উপরে এই মাহফুজ, যারা এই তরুণ নতুন প্রজন্মের রাজাকার আল বদর, তাদেরকে আমি খুব দায়িত্ব নিয়ে, মানে আমি খুব ভেবে চিন্তেই বলছি। আমরা যেরকম নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা আমরা দাবি করি, এরা হচ্ছে নতুন প্রজন্মের রাজাকার আল বদর। কিসের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে? 71-এর যুদ্ধ অপরাধের বিচার আদালতে প্রমাণিত হয়েছে। আর প্রথম কথা, 24-এর সরকারে তোফায়েল আহমেদ ছিলেন না। তোফায়েল আহমেদ তখন বর্তমান বিগত আওয়ামী লীগ সরকারের কোনো পার্ট নন। নাম্বার 2, 24-কে যারা, আমি পরিষ্কার করে বলতে চাই আপনার এই জনপ্রিয় অনলাইন মিডিয়ার মাধ্যমে, 24-কে যারা 71-এর সঙ্গে তুলনা করতে চায় তারা পাকিস্তানি অনুচর। তাদের চেতনায় পাকিস্তান, তাদের রাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন পাকিস্তান ভেঙেছে। আমি বরং বলতে চাই যে গত 3 দিন আগে সাপ্তাহিক ব্রিফিং এ, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়মিত ব্রিফিং হয়, সেখানে রণধীর জয়সাল ভদ্রলোক, উনি বলেছেন যে এই সরকার আমল না, ইভেন জননেত্রী শেখ হাসিনার সরকারের আমল থেকেই ভারত সব মিলে প্রায় 15,000-16,000 পুশিং বিষয়ক চিঠি দিয়ে রেখেছে নাগরিকত্ব যাচাই টাচাইয়ের ব্যাপারে। রাজনীতির উত্তাপের জন্য আমাদের এখানেও যেরকম উগ্র ভারত বিরোধিতা কথা বলে, পশ্চিমবঙ্গ বিজেপিরা এগুলো কথা বলে মমতা ব্যানার্জিকে হারানোর জন্য, সেটা নয় রাজনীতিবিদ তাদের রেটরিক করে। কিন্তু সরকার টু সরকার সম্পর্কের ক্ষেত্রে আমি মনে করি ভারতের কেন্দ্রীয় সরকারের মুখপাত্র যেটা বলেছে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন সময় এটার উত্তর দেওয়া এবং আমাদেরকেও জানানো যে আসলে ভারত এটা পাঠিয়েছে কিনা এবং সেই নাগরিকদের কি ব্যাপার। কারণ একটা তো ফ্যাক্ট, তারা তো আর আকাশ থেকে আসেননি। তারা যদি সত্যি আমাদের দেশে নাগরিক হয়ে থাকেন সেটাও বিবেচনার বিষয়। কিন্তু আমি মনে করি যাই করুক না কেন, এটা হিউম্যান ফেস থাকতে হবে, অর্থাৎ মানবিক চরিত্র থাকতে হবে। মানুষ তো, পশু পাখি না যে ধাক্কা দিয়ে সরালাম আবার ধাক্কা দিয়ে ফেরত পাঠালাম। তো এটি দুই সরকারেরই যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা তিনিও বলেছেন যে আমরা এর মধ্যে 5 বার চিঠি দিয়েছি, অন্তত আন্তর্জাতিক আইন অনুযায়ী যদি সেখানে কোনো বাংলাদেশি থেকেই থাকে, অবৈধ বাংলাদেশি, তো সেই প্রক্রিয়ায় ফেরত পাঠানো হোক বা আমাদেরকে চিঠিপত্র দেওয়া হোক, কিন্তু ভারত নাকি কোনো ধরনের জবাব দেয়নি। এর মধ্যে আপনি যদি বলেছেন সেটিও ঠিক আছে, শ্রী রণধীর জয়সাল তিনিও এই ধরনের দাবি করেছেন। সমস্যাটা আসলে কোথায়, রাজনৈতিক নাকি বা অন্য কোনো জায়গা থেকে এই ধরনের একই ধরনের কোনো সংকট তৈরি করা হচ্ছে? একটা সমস্যা তো আছেই। ভারত এবং বর্তমান সরকারের সম্পর্ক প্রথম দিকে যে খুবই উত্তাপ ছিল, আমি বলছি আন্তরিকতার উত্তাপ। ধরেন বেগম খালেদা জিয়ার দাফনের সময় ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এসে বসে থাকলেন, খালেদা জিয়া এবং তার কন্যার সঙ্গে আলাদা করে দেখা করলেন। আবার প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের শপথ গ্রহণের সময় স্পিকার, যিনি অত্যন্ত বিজেপি ঘনিষ্ঠ, বিজেপিরই নেতা, ওম বিড়লা, তিনি আসলেন, জয়েন করলেন অনুষ্ঠানে। তো তারপর থেকে কিন্তু দুই দেশেরই সাধারণ মানুষের প্রত্যাশা ছিল যে দুটি প্রতিবেশী দেশের সম্পর্কের স্বাভাবিকতা হবে। দ্বিমত থাকবে, অনেক অমীমাংসিত বিষয় তো আছে, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটা স্বাভাবিকতা আসবে, অর্থাৎ ন্যাচারাল কার্সিগুলো থাকবে, ভিসা সহজ হবে,
তো এইটা এখন বিএনপির তো আমি অনেক কিছুর মতো এই ক্ষেত্র সম্পর্ক উন্নয়ন বা যাই রাখুক সেটারও যেরকম সিদ্ধান্তহীনতা, আবার এটাও সত্য ভারতেও একটা উগ্র ধর্মান্ধ শক্তির উত্থান হচ্ছে। তো সব মিলে বোঝা খুব মুশকিল। কিন্তু আমি নাগরিক হিসাবে মনে করি যে দুটি দেশেরই মিনিমাম সম্পর্ক ভালো রাখতে হবে দুই দেশের সাথে। এর সাথে মানে আমি আরেকটা প্রশ্ন জুড়ে দিতে চাই বা রাখতে চাই, সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যখন পশ্চিমবঙ্গের মাঝখানে এলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এলেন, তখন অনেকেই বলছেন যে এটি ভারত বাংলাদেশের সম্পর্ক ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। যদিও আমাদের মধ্যে কিছু মানুষ বলে আসছেন যে অবশ্যই প্রভাব ফেলবে, প্রভাবটা একটা বিরূপ প্রভাব তো দেখা যাচ্ছেই। আহ এর পিছনে অনেকগুলো কারণ ছিল যে আমরা যারা এগুলো দাবি করছিলাম। তার মধ্যে একটা ছিল যে শেখ হাসিনা ইস্যু। আবার আপনি যেটি বললেন যে ভারত চাইছিল সম্পর্ক উন্নয়নের চেষ্টা, কিন্তু আমাদের সরকার, তারেক রহমান সরকার যেভাবে ক্রমশই মার্কিন বলয়ের মধ্যে ঢুকে যাচ্ছে, চীনের সাথে তিস্তা প্রজেক্ট, আমার প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা ইস্যু এবং আন্তর্জাতিক এই বিষয়গুলো কতটা কাজ করতে পারে, যে ইচ্ছাকৃতভাবে ভারত চাপের মধ্যে রাখতে চাইছে কিনা তারেক রহমান সরকারকে। না দেখেন, সবচেয়ে বড় ক্ষতি তো ইচ্ছাকৃত ভাবেই করে গেছে একটা মৌলবাদী বিগত পাকিস্তানপন্থী ইউনূস সরকার। 9 ফেব্রুয়ারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে রিয়েলিতে এতকাল তো আমরা অন্যান্য চুক্তিকে গোলামী চুক্তি বলতাম, কিন্তু সত্যিকার অর্থে গোলামী চুক্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। এমনকি আপনি খেয়াল করেছেন কিনা, এই চুক্তিটা চায়নাও খুব ভালো চোখে দেখছে না, যে কারণে কিন্তু বর্তমান সম্মানিত প্রধানমন্ত্রী চায়না সফরও আগাচ্ছে না। উনি বোধহয় মালয়েশিয়া প্রথম যাচ্ছেন। তো সেদিক দিয়ে তো একটা আছেই। আর বাংলাদেশের যে কোনো সরকারে, আমি আওয়ামী লীগ আমলে শেখ হাসিনার সময়ও দেখেছি, উনিও চেষ্টা করেছেন চায়না ভারত সবাইকে মিলেমিশে থাকার। তো এই সরকারের উচিত হবে সব সরকারের সঙ্গে একটা দূরত্ব রেখে বন্ধুত্ব করা। এমনি তো আমেরিকার কাছে আমাদের বন্ধক দেওয়া হয়েছে, এখন সেই চুক্তিরও কিভাবে পুনর্মূল্যায়ন করা যায়। আর বাংলাদেশ সরকারের আরেকটা প্রবণতা আমি দেখছি, এটা খুব আমি আমি হতাশ, যে যেখানে সারা বিশ্ব জানে পাকিস্তান একটা মৌলবাদী রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র, পাকিস্তানের এডুকেশন, পাকিস্তানের প্রশাসন, এগুলো চাইতে আমাদের প্রশাসন, আমাদের এডুকেশন অনেক ভালো অবস্থায়। আমরা হঠাৎ দেখলাম বাংলাদেশের শিক্ষামন্ত্রী বলছে পাকিস্তানে লেখাপড়া ভালো, আবার আমাদের কয়েকজন অ্যাডমিনিস্ট্রেটর গিয়েছেন পাকিস্তানের ট্রেনিং আনতে। পাকিস্তানে কি ট্রেনিং আনবে জানি না, পাকিস্তানে সারা বিশ্বে একটা কাজেই সুখ্যাতি বা কুখ্যাতি বলেন, সেটা হচ্ছে তারা জঙ্গি প্রোডাক্ট করে। এই যে আপনার জয়সে মোহাম্মদ, আরো যা যা জঙ্গি আছে সেগুলোর হেডকোয়ার্টার পাকিস্তানে, এবং সারা বিশ্বই জানে যে মৌলবাদী এবং ধর্মান্ধতা সৃষ্টির কারখানা হচ্ছে পাকিস্তান। তো সেটার সঙ্গে বা আমাদের অ্যাকচুয়ালি বিএনপির সিদ্ধান্তহীনতায় ঢুকছে। আমি মোটা কথায় বলি, মোটা দাগে বলি, বিএনপি গভর্নমেন্ট এর সঙ্গে একটু সম্পর্ক চাচ্ছে, ওর সঙ্গে একটু, এগুলো করে হয় না। আপনাকে সরকার চালাতে গেলে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে আমি গণতান্ত্রিক, আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করি, পাকিস্তানের সঙ্গে আমি সম্পর্ক চাই, কিন্তু তার আগে পাকিস্তান আমার কাছে করজোরে ক্ষমা চাইবে 71-এর গণহত্যার জন্য, যেটা আমাদের সরকারগুলো দীর্ঘদিনের স্ট্যান্ড। সেখান থেকে বিএনপি কি কারণে পাকিস্তানের প্রতি এত ভালোবাসা উগরে পড়ছে, এটা খুব দুঃখজনক এবং এটা সঠিক না। পাশাপাশি এই সিদ্ধান্তহীনতার কারণে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র, যদিও সেই রাষ্ট্র সম্পর্কে অনেক ধরনের অভিযোগ বা প্রশ্ন আছে, সর্বোপরি এই মুহূর্তে যে অবস্থান পাকিস্তান কেন্দ্রিক এবং ভারত কেন্দ্রিক, আহ, সবকিছু মিলিয়ে কি আমরা কোন ধরনের চরম অস্বস্তি অথবা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে কিনা? তা তো অবশ্যই। ধরেন ভারতের জনগণ তো আমাদের শত্রু না, পাকিস্তানের জনগণ আমাদের শত্রু না। ভারতের সঙ্গে এই যে গেছে যে শত্রুতা, এটা তো ইউনুস করলো। ইউনুস এবং জামাতের ইনস্ট্রাকশন, এটা একই, ইউনুস জামাত এনসিপি একে অপরের পরিপূরক। আমাদের সমস্যা কি? শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ যে উনি ভারতের কাছে সব বিক্রি করে দিয়েছে। 18 মাস ইউনুস আসিফ নজরুল্লাহ ক্ষমতায় ছিল, বিকৃত একটা নমুনা দেখাতে হবে। আমি বিএনপি সরকারকে অনুরোধ করব, সত্যি যদি শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে থাকে, তো বিক্রির নমুনাগুলো দেখান। আমরা জনগণ সেই ভারতের সঙ্গে আন্দোলন করে ভারতকে দাবি জানিয়ে সেগুলো ফিরিয়ে আনবো। এটা তো একদম একদম অপপ্রচার। বরং যে কাজগুলো, শোনেন, সব সরকারেরই দোষ থাকে, গুণ থাকে, কোনো সরকারি গুণবতী হয় না, কোনো সরকারি দোষে ভরা থাকে না। দোষ গুণ মিলেই সরকার। কারণ আমাদের সমাজে হয় কি, মানে কোনো রেশনালিটি কাজ করে না। আমরা কাউকে মহামানবী বানাই অথবা মহাদানব বানাই, মানব হিসাবে দেখি না।
এই যে শেখ হাসিনা এই যে আপনার এই যে লাইন যে টেনে রেখেছিল ডিজেল আনার পাইপ আনার, এইটা যদি ইউনূস এসে বন্ধ না করে উত্তরবঙ্গের নাটোর পর্যন্ত আনতো, তাহলে তো বিএনপি জ্বালানি সংকটের এত মুখোমুখি হতো না। তবু তো যে ডিজেল সংকট মিটলো, এটা তো ওই জ্বালানি পাইপ আনার কারণেই। এবং ভারত তো দিল, ভারতও দিয়েছে, বিক্রি করেছে, আমরাও কিনেছি, কিন্তু একে অপরের সহযোগিতা তো লাগছে। তো এইটা বিএনপির সরকারের উচিত হবে না ওই উগ্র ভারত বিরোধিতা করা কিংবা অহেতুক ভারতের সঙ্গে। কারণ পাকিস্তান এখানে খেলতে চায়, তার ৭১-এর প্রতিশোধ নিতে চায়, তার এখানকার যারা তার অনুগত লোক, তাদের যে শেখ হাসিনার যুদ্ধাপরাধীদের বিচার করেছিল আদালতের মাধ্যমে, তাদের ফাঁসি হয়েছে, তারা এই ঘটনার প্রতিশোধ নিতে চায়। যে কারণে ৩২ ভাঙার দিনে আপনি দেখেছেন পাকিস্তান আইএসআই এবং পাকিস্তান ফরেন মিনিস্ট্রি উল্লাস প্রকাশ করেছে। অর্থাৎ পাকিস্তান ৭১-এর থেকে বের হতে পারেনি। তাদের যে বেদনা, তাদের যে লজ্জাজনক হার বাংলাদেশের মানুষের কাছে বা ভারত বাংলাদেশের মিত্রবাহিনীর কাছে, সেই হার থেকে তারা প্রতিশোধ নিতে চায়। আমাদের উচিত হবে বাংলাদেশ সরকারের এই কোন রাষ্ট্রের প্রতিশোধ স্পৃহার মধ্যে আমরা যেন বলি পাঠা না হই। হ্যাঁ, ভারতের সঙ্গে আমাদের অনেক অমীমাংসিত সমস্যা আছে, এইটাও যেরকম আমরা সমাধান চাইবো, কিন্তু তাই বলে নতুন করে সম্পর্ক খারাপ করে না, সম্পর্ক ভালো করে ভালো রেখেই কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে যা যা পদ্ধতি আছে তার মাধ্যমে আমাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতে হবে। আপনি ৭১-এর প্রসঙ্গে আনছিলেন, সেই প্রসঙ্গে একটি প্রশ্ন। ইউনূস সরকারের সাবেক উপদেষ্টা, সাবেক ছাত্র নেতা মাহমুদ আলম, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের জানাজা কেন্দ্র করে অনেক কিছু হয়ে গেছে। আমরা দেখেছি তাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করা হয়নি, শহীদ মিনারেও পর্যন্ত তাকে তার মরদেহ রাখার জন্য অনুমতি দেওয়া হয়নি, আর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তো জানাজা অনুষ্ঠিত হয়নি। তো জাতীয় সংসদে তোফায়েল আহমেদ সহ সাবেক ১৬ জন মন্ত্রী এবং এমপিদের বিষয়ে শোক প্রস্তাব আনা হয়েছে, সেটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন এই মাহফুজ আলম। তিনি বলছেন যে তার বক্তব্যটা এরকম যে এখানে ট্রুথ, জাস্টিস অ্যান্ড রিকনসিলিয়েশন হবে না। ৭১-এর যুদ্ধ অপরাধের সহযোগী ও ২৪-এর মানবতা বিরোধী অপরাধীরা উভয়ের জন্যই শোক প্রস্তাব হবে। মানে উনি ব্যান করে বলছেন যুদ্ধাপরাধের সঙ্গে তোফায়েল আহমেদের মতো মানুষদেরকে মানবতা বিরোধী অপরাধী হিসেবে চিহ্নিত করে দুটোকে এক করে দেখার আবার চেষ্টা, মানে ৭১-এর সঙ্গে আবার ২৪। হ্যাঁ, ২৪-এ তো অনেক ধরনের সহিংসতা হয়েছে, হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলো কারা কতটুকু করেছে সেই প্রশ্নগুলো এখন আসছে। ধরে নিলাম যে সবকিছুই আওয়ামী লীগ করেছে, ধরে নিলাম, আমি খাতে বললাম যে ১৭ মানুষ আওয়ামী লীগ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারপরেও কি ৭১-এর যুদ্ধাপরাধের সঙ্গে তোফায়েল আহমেদের মতো মানুষদেরকে আমরা তুলনা করতে পারি? আমিও দেখেছি মাহফুজ আলমের ওই স্ট্যাটাস বা ওই ধরনের বক্তব্য। দেখেন, মাহফুজ আলম তো হিজবুত তাহরির করতো, একটা জঙ্গি মনোভাবাপন্ন, আবার তার সঙ্গে বাম লেভেল আছে। তার গুরু হচ্ছে বাংলাদেশের সমস্ত বেয়াদবদের সৃষ্টির কারখানার প্রধান ম্যানেজার ফরহাদ মাজার। এবং ফরহাদ মাজারই ২০০৭ সাল থেকে আওয়াজ তুলেছিল সংবিধান পাল্টাতে হবে। কারণ তারা জামাতও যেরকম আমাদের মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল, বামপন্থীদের মধ্যে একটা ছোট অংশ চৈনিকপন্থী, তারা এটাকে বলেছিল দুই কুকুরের লড়াই ৭১-এর মুক্তিযুদ্ধকে। ফলে তারা এই মুক্তিযুদ্ধের বিজয়কে সহ্য করতে পারে না। আর এই মাহফুজ আলম এ হচ্ছে স্ট্যান্ডার্ড এবং চার্টার্ড বেয়াদব। আপনার মনে আছে সে অ্যাডভাইজার হওয়ার পরে, ওত নেওয়ার পরেই সে বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে এনেছিল। কত বড় বেয়াদবি! বিএনপি তো উচিত তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের শুধু মহান স্থপতি না স্বাধীনতার, উনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। এবং কত বড় উদ্ধত্ত, সে বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবন থেকে নামিয়েছিল। আর এইটা যেটা আপনি বলছেন, পার্লামেন্টে জনাব তোফায়েল আহমেদ সহ অন্যান্য আওয়ামী লীগের যারা সাবেক মন্ত্রী ছিলেন তাদের সবার শোক নিয়েছেন। আমি বলবো সংসদের অবশেষে ঘুম ভাঙলো, কিন্তু এটি করেছেন, আমরা বলবো এই ঐতিহ্যকে বজায় রেখেছেন, ধন্যবাদ বর্তমান সংসদকে। কিন্তু আরো প্রয়োজন ছিল তোফায়েল আহমেদের জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় করা। আর তোফায়েল আহমেদ বা আব্দুর রাজ্জাক, সিরাজ আলম খান, বঙ্গবন্ধু তাজউদ্দিন সাহেবরা তো আছে, এদের উপরে এই মাহফুজ, যারা এই তরুণ নতুন প্রজন্মের রাজাকার আল বদর, তাদেরকে আমি খুব দায়িত্ব নিয়ে, মানে আমি খুব ভেবে চিন্তেই বলছি,
আমরা যেরকম নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা আমরা দাবি করি, এরা হচ্ছে নতুন প্রজন্মের রাজাকার আলবদর। কিসের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে? ৭১-এর যুদ্ধ অপরাধের বিচার আদালতে প্রমাণিত হয়েছে। আর প্রথম কথা, ২৪-এর সরকারে তোফায়েল আহমেদ ছিলেন না। তোফায়েল আহমেদ তখন বর্তমান বিগত আওয়ামী লীগ সরকারের কোনো পার্ট নন। নাম্বার ২, ২৪-কে যারা, আমি পরিষ্কার করে বলতে চাই আপনার এই জনপ্রিয় অনলাইন মিডিয়ার মাধ্যমে, ২৪-কে যারা ৭১-এর সঙ্গে তুলনা করতে চায় তারা পাকিস্তানি অনুচর। তাদের চেতনায় পাকিস্তান, তাদের রাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন পাকিস্তান ভেঙেছে। কারণ ধরেন আজকে যদি কথার কথা বিএনপি স্বৈরাচারী হয়ে ওঠে, বিএনপি ফ্যাসিস্টের দিকে ধাবিত হয়, মানুষ আন্দোলন করবে না? বাঙালি তো আন্দোলনে চ্যাম্পিয়ন। তখন কি আবার আরেকটা স্বাধীনতা হবে? হ্যাঁ, এটা একটা ব্যবসা। আপনি ২৪-এর যেগুলো ঘটেছে আমরা তো সেটার বিচার চাই। সরকারও জড়িত থাকতে পারে, অন্যান্য সংস্থা, স্নাইপার, আপনার মিডিয়াতে এসে অনেক এই বিগত সরকারের অ্যাডভাইজাররাও বলেছে স্নাইপার জোন। তারপরে বিচার করেন, বিচার করে যে যে দায় আইন অনুযায়ী যা যা সাজা হোক। আমরাও চাই বাংলাদেশের যে কোনো নাগরিকের মৃত্যু আমাদেরকে ব্যথিত করে, সে আমার ঘোর রাজনৈতিক বিরোধী হোক। কিন্তু ২৪-কে ৭১-এর সঙ্গে তুলনা করার যে দুঃসাহস এবং যে বেয়াদবি, যে ধৃষ্টতা ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুল্লাহ অ্যালাউ করেছিল এই তরুণদেরকে বিভ্রান্ত করে, যাদেরকে তরুণ প্রজন্মের রাজাকার বানিয়ে দিয়েছে, এইটার আমি তীব্র নিন্দা করি, ঘৃণা প্রকাশ করি। সেটা তো এখনো চলছে। মানে আমরা তো ধরেই নিই যে ডক্টর ইউনূসের শাসনই ছিল জঙ্গি শাসন এবং স্বাধীনতার বিরোধীদের যে গোষ্ঠী বা পাকিস্তান অনুচরদের সমন্বয়ে গঠিত। কিন্তু এখনো কেন সেটি চলবে বিএনপি সরকারের সময়? এবং আমি এর সাথে আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে যে ডক্টর ইউনূস সরকারের সময় যেমন নির্বিচারে মানুষদেরকে আটক করা হচ্ছিল, আওয়ামী লীগ নেতা কর্মী যাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই, একের পর এক মিথ্যা মামলা, ভুয়া মামলা এখনো সেটি চলছে। গত ৩-৪ দিন ধরে যশোরের বিভিন্ন উপজেলায় এইভাবে আটক করা হচ্ছে আওয়ামী লীগ যারা করেন, যাদের গায়ে আওয়ামী লীগের সামান্য গন্ধটুকু আছে, তাদেরকে আটক করা হচ্ছে। নতুন করে হত্যা চেষ্টা মামলায়, সেই ২৪-এর হত্যা চেষ্টা মামলায় সেই সবে অন্তর্ভুক্ত করা হচ্ছে, শুধু যশোর নয় আরো বিভিন্ন জায়গায়। আবার অন্যদিকে আওয়ামী লীগ বা ছাত্রলীগের পক্ষ থেকে প্রকাশ্যে ঘোষণা করা হচ্ছে রাজনৈতিক কার্যক্রম যদি মানে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি তুলে না নেওয়া হয় তাহলে তারা যে কোনো কিছু করতে প্রস্তুত। আমরা এর মধ্যে দেখেছি বেশ কয়েক জায়গায় হাজার হাজার নেতাকর্মীদের মিছিল, পুলিশের সরে যাওয়া, অ্যাভয়েড করা, আবার পরবর্তীতে আটক। সব মিলিয়ে কি আরো একটা ঘন ঘন অনিশ্চয়তার মধ্যে রাজনীতি আজকে সহিংস হয়ে উঠছে? অবশ্যই আমি এখন যা দেখছি তাতে খুব শীঘ্রই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই সংঘাতময় হয়ে উঠবে। আমরা চাই আর না চাই, আমরা চাই না এটা, আমরা চাই যে বাংলাদেশে গণতন্ত্রের সুবাতাস থাকুক। কিন্তু মুশকিলটা হলো ইউনূসের সরকার, আসিফ নজরুল্লাহ যেভাবে অগণতান্ত্রিক ভাবে আইনের অ্যামেন্ডমেন্ট করে, আগের দিন অ্যামেন্ডমেন্ট করলো সন্ত্রাস দমন আইনের, পরের দিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো। এবং এর মধ্য দিয়ে তো আমরা তখন বলেছি যে এটি সঠিক হয়নি। ইভেন জুলাই আন্দোলনের যারা আন্দোলন করেছে তাদের ৯ দফা, ১ দফার মধ্যে ছিল না আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। কিংবা সাধারণ মানুষরা যারা আন্দোলনে গিয়েছিল, শহীদ মিনারে গিয়েছিল, আপনি যদি তখনকার ক্লিপিং গুলো দেখেন, তখনকার যে মানুষের বক্তব্য যে আমরা একটা ভোট চাই, আমরা ভোট চাই, দেশে বৈষম্য বিরোধী চাই, সাম্য চাই, এটা তো সাধারণ চাওয়া। তো এই যে হঠাৎ করে পাকিস্তানি কায়দায় আপনি দেখেন, আপনাকে পান্না ভাই আমি বলি, আপনি যদি যে কোনো পাড়ায় 10টা বাড়িতে র্যান্ডম যান, তার দেখবেন আপনি 3টা বাড়ি আওয়ামী লীগ করে, 3টা বাড়ি বিএনপি করে, একটা জামাত, একটা বামপন্থী, আর 2টা হচ্ছে এদিক ওদিক। এরকম আমার কথার হয়তো হেরফের অল্প হতে পারে। তো সেরকম একটা রাজনৈতিক দল, এবং আওয়ামী লীগের তো ফেরাও না, আওয়ামী লীগের তো এখানেই আছে। হ্যাঁ, হয়তো কিছু কেন্দ্রীয় নেতারা, টপ নেতারা দেশের বাইরে। এবং আমি যেটা দেখলাম নোয়াখালীর সুধারামে, আরো কয়েক জায়গায় একটা বিশাল মিছিল আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন করছে। এখন বিএনপির বন্ধুদেরকে আমি বলি, আপনারা এই পরিস্থিতি মোকাবেলা করবেন কিভাবে? আপনারা যদি সন্ত্রাস দমন আইনের দোহাই দিয়ে আওয়ামী লীগীদের গ্রেপ্তার করতে পারেন, এটা আপনাদের চয়েস। কারণ আইনে তো আছে যে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম কেউ চালালে গ্রেপ্তার করতে পারে পুলিশ। সন্ত্রাস দমন আইন 2009 আওয়ামী লীগই কেন করে গিয়েছিল এটা আওয়ামী লীগ এখন বুঝুক। তো সেই আইনের দিয়ে আপনি দেশকে সংঘাতের দিকে ঠেলে দেবেন, নাকি আপনি এটা গণতান্ত্রিক ভাবে আওয়ামী লীগের এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে
আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেন, এবং সেখানে তো আওয়ামী লীগের অনেক নেতা নেত্রীদের নামে ফৌজদারি মামলা আছে। আপনি রুল অফ ল যেহেতু বিশ্বাস করেন বলে আপনারা দাবি করেন এই সরকার, তো সেই রুল অফ ল অনুযায়ী তারা আসবে, সারেন্ডার করবে, বিচার হবে, বিচারে যা হওয়ার হবে। কিন্তু আপনি তাই বলে যে কোটি কোটি লোক যারা আওয়ামী লীগ করে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, তাকে আপনি নিষিদ্ধ রেখে তো দেশে স্থিতিশীলতা আনতে পারবেন না। শোনেন পান্না ভাই, আমি এসপেক্ট টু এসপেক্ট কথা বলি। আওয়ামী লীগও 2014 পর থেকে নিষিদ্ধ না করলো বিএনপিকে, এই রাজনৈতিক মানসিকতা থেকে কাজ করেছিল বিএনপিকে আমরা রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক করে দেব। এই কারণে বিএনপির জনসভা ডাকলে সরকার, ওই সময়কার সরকার বাস বন্ধ করে দিত, ট্রেন বন্ধ করে দিত, এমনকি গুদারাঘাটে নৌকা বন্ধ করে দিত। সেটা তো রেজাল্ট কি আওয়ামী লীগ পেয়েছে। এখন এই একেবারে দগদগে যে অভিজ্ঞতা, এটা দেখেও বিএনপি যদি না আত্মস্থ করতে পারে, তাহলে এই জাতির সামনে সংঘাত ছাড়া আর কিছু নেই।